আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ক্ষমতায় এলে বিএনপির সম অধিকারে বাংলাদেশ গড়বে, বগুড়ায় তারেক রহমান। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে যাবেন রংপুরের জনসভায়। রাজনীতি থেকে পরিবারতন্ত্রের ধারাকে এবার লাল কার্ড দেখানো হবে, ফেনী ও নোয়াখালী জনসভায় জামাতের আমির। ঘরে ও কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার। ছুটির দিনে রাজধানী সহ সারা দেশে নির্বাচনে প্রচারণার গতি। জনসংযোগ, মিছিল, মিটিং আর মাইকিং এর সরগরম পাড়া মহল্লা। এবং দেশের কারাগারগুলোতে বইছে নির্বাচনী আমেজ। ৭৪টি কারাগারে আজ অনুষ্ঠিত হচ্ছে মক ভোট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে সব শ্রেণী পেশার মানুষ আত্মমর্যাদা নিয়ে বসবাস করতে পারে। ডাক্তার জুবাইদা রহমানের উদ্যোগে বগুড়ার একটি হোটেলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন। তারেক রহমান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও নানা প্রতিভার অধিকারী। রাষ্ট্রীয় ও সামাজিকভাবে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান সামর্থ্য অনুযায়ী সবাইকে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াবার আহ্বান জানান। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী কিশোর তরুণের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। ধন্যবাদ সকলকে। আমরা যদি সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে, অনেক প্রতিভাবান মানুষকে বের করে নিয়ে আসতে পারবে, যাদের বিভিন্ন সেক্টরে প্রতিভা আছে। খুব বেশি কিছু করার নাই, অন্তত মিনিমাম একটা কিছু ব্যবস্থা করা, যাতে করে এই মানুষগুলো তাদের নিজেকে এক্সপ্রেস করতে পারে, যে যেভাবে এক্সপ্রেস করার কথা সেইভাবে এক্সপ্রেস করতে পারে, সেই অপরচুনিটি, সেই সুযোগটা তাদেরকে তৈরি করে দেয়। কারণ তারাও মানুষ, তারা আমাদের বাইরে না, তারা আমাদের ভেতরে, তারা আমাদেরই অংশ। আজকের পর থেকে আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই, তাদেরকে আমরা সহযোগিতা করি। এদিকে উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে কিছুক্ষণের মধ্যে রংপুরে পীরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কবর জিয়ারত শেষে শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন তারেক রহমান। এরপর যোগ দেবেন রংপুর শহরের ঈদগাহ মাঠের নির্বাচনী জনসভায়। বিএনপি চেয়ারম্যানের পীরগঞ্জে আসার খবরে শহীদ আবু সাইদের বাড়ির আশেপাশে ভিড় করেছেন বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। দর্শক, শহীদ আবু সাইদের সমাধি প্রাঙ্গণে আছেন সহকর্মী মইনুল আহসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মইন, তারেক রহমান কতক্ষণের মধ্যে পীরগঞ্জে পৌঁছাবেন এবং সেখানকার বিস্তারিত আমাদের জানাবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগে জুমার নামাজ আদায় করেছেন। আপনি নিশ্চয়ই একটু আগে বলছেন যে সকালে বগুড়ায় ওনার একটি সামাজিক অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান শেষে পথেই তিনি আসলে জুমার নামাজ আদায় করেছেন এবং উনি রওনা হয়েছেন পীরগঞ্জের উদ্দেশ্যে, এবং পীরগঞ্জের খুব কাছাকাছি উনি রয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি, এবং ধারণা করছি যে খুব অল্প সময়ের মধ্যেই তিনি এইখানে এসে উপস্থিত হবেন। নিশ্চয়ই আপনার মনে আছে জুলাই গণ অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোর কথা। সেই জুলাই গণ অভ্যুত্থানের ২০২৪ সালের ১৬ই জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিলেন যিনি, শহীদ আবু সাইদ, তিনি কিন্তু রংপুর বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। এবং নিশ্চয়ই আপনার মনে আছে যে এই আবু সাইদের হত্যা বা আবু সাইদ শহীদ হওয়ার ঘটনার পরপরই কিন্তু আসলে সারা বাংলাদেশে যখন সেই খবরটি ছড়িয়ে পড়ে, তখন সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষ, আপামর জনতা রাজপথে নেমে আসে এবং জুলাই গণ অভ্যুত্থান একটি নতুন
আরও বেগবান হয় এবং নতুন গতি পায়। সেই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবরের সামনে এবং ওনার বাসের সামনে আমরা অবস্থান করছি। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই রংপুর বেগম রোকেয়া আর রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া, যেখানে শহীদ আবু সাঈদ চিরনিদ্রায় শায়িত আছেন, তার সমাধি প্রাঙ্গণের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এর আগেও আপনার নিশ্চয়ই মনে আছে যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর আগেই তিনি কিন্তু এই বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে রংপুর আসতে চেয়েছিলেন, তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসতে চেয়েছিলেন, কিন্তু তখন নির্বাচন কমিশনের কিছু বাধ্যবাধকতার কারণে তিনি আসলে সেখানে উপস্থিত হতে পারেননি। মূলত প্রথম থেকেই দেশে ফেরার পরই তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ এবং যারা আহত রয়েছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করছেন, সমবেদনা জানাচ্ছেন এবং দলের পক্ষ থেকে যথাসাধ্য তাদের পাশে থাকার অঙ্গীকার করছেন। সেই অঙ্গীকারের ধারাবাহিকতাই আজকে এই পীরগঞ্জে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই পীরগঞ্জে এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন। জাহিদ ভাইয়ের কাছ থেকে শোনার চেষ্টা করবো আসলে আজকে তারেক রহমানের এই আসার কারণ এবং ওনার এই সামগ্রিক অনুষ্ঠান নিয়ে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুক্ষণ পরেই ইনশাআল্লাহ 24-এর অন্যতম যোদ্ধা মরহুম আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সাথে উনি কথা বলবেন এবং তার পরবর্তীতে উনি রংপুরে ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার কর্মসূচি রয়েছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ উনি কিছুক্ষণের মধ্যেই বগুড়া থেকে এসে এই পীরগঞ্জের আবু সাঈদের কবরের পাশে উপস্থিত হবেন। আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানানো এটা আজকে সারা দেশের সকল মানুষের এটা দায়িত্ব, কর্তব্য। এটি শুধু নয়, আবু সাঈদ যে শিক্ষা দিয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে বুক চেতিয়ে 16 জুলাই 24 যেভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দাঁড়িয়ে এই দেশের লক্ষ লক্ষ মানুষকে উজ্জীবিত করেছে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য, স্বৈরাচার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির মুখে দাঁড়িয়ে কিভাবে প্রতিরোধ করতে হয়, প্রতিবাদ করতে হয়, সে শিক্ষা আবু সাঈদ দিয়েছে। 15.5 বৎসর যাবৎ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো অব্যাহত সংগ্রাম তার পরিপূর্ণতার লাভ করার জন্য 16 জুলাইয়ের আবু সাঈদের শাহাদতের মাধ্যমে সত্যিকার অর্থেই এই আন্দোলন সকল শ্রেণী পেশা, রাজনৈতিক দল, ছাত্র জনতা সবার আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং স্বৈরাচার পালিয়ে গেছে। ধন্যবাদ। ডাক্তার জাহিদের কথা শুনছিলাম আমরা। কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে এসে উপস্থিত হবেন, তারপর তিনি পীরগঞ্জের ঈদগাহ মাঠে যে জনসভা রয়েছে সেই জনসভায় যোগ দেবেন এবং এটি হচ্ছে উত্তরবঙ্গ সফরে তারেক রহমানের দ্বিতীয় দিনের কর্মসূচি। মঈন, আপনাকে ধন্যবাদ। দেশের রাজনীতিতে অতীতে পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখাতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি নারীদের নিরাপত্তা, যুবকদের কর্মসংস্থান, রাজনৈতিক সহিংসতা ও অপপ্রচারের বিষয় নিয়ে কথা বলেন। নারীদের বাইরে যেতে দেওয়া হবে না এমন প্রচারণাকে গুজব উল্লেখ করে তিনি বলেন, ঘরে ও কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সমাবেশে 3টি আসনের 11 দলীয় প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক তুলে দেন জামাত ইসলামের আমির। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। বারবার উচ্চারিত করেছি। চট্টগ্রাম বিভাগের নির্বাচনী প্রচারণা সফর শুরু করলেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভা দিয়ে তার দিনের কর্মসূচি শুরু হয়। এতে অংশ নিতে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ সভাস্থলে উপস্থিত হন। বিপ্লবের পরপরই সম্ভবত সভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, ভোটে জয়ী হলে দেশের রাজনীতি থেকে পরিবারতন্ত্র মুছে দেয়া হবে। অতীতের বস্তা পচা রাজনীতি যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, একনায়কতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারী অধিকার নিয়ে জামাতকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন জামাতের আমির। যারা এই কথাগুলো ছড়ায়
তারা ইতিমধ্যে টের পেয়েছে মারা কোন দিকে তাকিয়ে আছে। মাদের দৃষ্টি এখন মুক্ত নতুন বাংলাদেশের দিকে, পরিবর্তনের বাংলাদেশের দিকে। আমাদের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। এই আসমানের ছাদের নিচে আর এই জমিনের বিছানার উপরে বাংলাদেশে যারা বসবাস করবে, আমরা তাদের সকলের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রতিবেশী দেশের সাথে ফলপ্রসূ আলোচনা করে ফেনীতে বাঁধ, সরকারি মেডিকেল কলেজ স্থাপন সহ নানা উন্নয়ন করার আশ্বাস দেন তিনি। নতুন বাংলাদেশ বিনির্মাণে 11 দলীয় জোট প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করে ঘরে ফেরার নির্দেশ দেন জামাত আমির। যুবকদের একজন আইডল এসেছে, আমরা তাকে অভিনন্দন জানাই, ডাকসুর বিপি সাদেক কায়েম। পরে নোয়াখালীর নির্বাচনী সভায় বক্তব্য শেষে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেন জামাত আমির সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। জানতে পারবেন যে তাদের আদি। জাহিদুল আলম, এটিএন বাংলা। জামাত একজন নারীকেও প্রার্থী করেনি, অথচ নারীর ক্ষমতায়নের কথা বলে প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় নারীদের নিয়ে জামাতের এই দ্বিমুখী আচরণ মানুষের মনে সংশয় ও বিভ্রান্তি তৈরি করছে। দলীয় চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি নারী কর্মী সমর্থকরা প্রতিনিয়ত জামাত শিবিরের আক্রমণের শিকার হচ্ছে দাবি করে রিজভী বলেন, জামাত ক্ষমতায় গেলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাদের মব সন্ত্রাসীরা দেশে আতঙ্ক ছড়িয়ে সমাজকে ভয়ঙ্কর অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। আপনাদের নিজেদের মধ্যেই গলদ রয়েছে। আপনারা যদি কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা, তার কিছু প্রমাণ রয়েছে। কারণ আপনারা তাদের পরিপূর্ণ বিকাশ আপনারা চান না, তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না, তারা একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না। এখন ভোট পাওয়ার জন্য আপনারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছেন এবং আপনাদেরই এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা বেরিয়ে আসছে। রাজধানী ঢাকা সহ সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দিনের বেশিরভাগ সময় ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। পাড়া, মহল্লা, বাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে করছেন গণসংযোগ। ভোটারদের মন জয়ে, সংস্কার, উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই জমে উঠেছে ভোটের মাঠের আসল লড়াই। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা। রাজধানী ঢাকার মেরুলবাড্ডা এলাকায় গণসংযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দেশ সংস্কারের জন্য সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মানুষ এই হানাহানির রাজনীতি চায় না। আমরা মনে করি যারা এগুলো করছে, মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে সেটার ফলাফল দেবে। আমরা জোটগতভাবেই সবকিছু, ইলেকশন আমরা জোটগতভাবেই করব এবং ইনশাল্লাহ আমরা সরকার গঠনও জোটগতভাবে করব। আমরা প্রতিহতও করব জোটগতভাবে। আমরা ঐক্যবদ্ধ আছি। এখানে 11 দলীয় জোট, এখানে আর কোনো দল মত আমরা আলাদা দেখতেছি না। যার উপরে হামলা হবে, যাকেই বাধা দেওয়া হবে, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সেটা মোকাবেলা করব। চট্টগ্রাম 10 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আল নোমান নগরীর খুলশী সহ বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন। একই আসনে জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালি প্রচারণা চালান হালিশহর এলাকায়। দিনাজপুর 5 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান সহ স্বতন্ত্র প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে দিয়েছেন আধুনিক সমাজ গঠন সহ নানা প্রতিশ্রুতি। এমন এক আমরা নেতা চাই যে আমাদের সনাতনী আমরা যারা আছি সব সময় আমাদের পাশে থাকবেন। বিএনপি যদি সরকার গঠন করে, আমি বলবো অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই বাইপাস সড়ক হবে। মানুষের কর্মসংস্থানের ব্যাপারে যে কাজগুলো করা দরকার
যে ইন্ডাস্ট্রিগুলো করা দরকার, এই ইন্ডাস্ট্রিগুলো করার ব্যাপারে আমি ইনশাল্লাহ অগ্রণী ভূমিকা পালন করব। খুলনা ৫ আসনের প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তার নির্বাচনী এলাকা ডুমুরিয়ায় গণসংযোগের পাশাপাশি পথ সমাবেশ ও উঠান বৈঠক করেছেন। খুলনা ৩ আসনের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল খালিশপুর দৌলতপুরের নির্বাচনী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এছাড়া খুলনা ৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। কুমিল্লা ১০ আসনের বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া প্রচারণা চালিয়েছেন নাঙ্গলকোটের নিশ্চিন্তপুর ও লালমাই এলাকায়। একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াসিন আরাফাত প্রচারণা চালান নাঙ্গলকোটের বিভিন্ন এলাকায়। ঝালকাঠি ১ আসনের বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল শৌলজালিয়া ইউনিয়নে নির্বাচনী জনসভা করেছেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী ও কর্মী সমর্থকরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। দেশের কারাগারগুলোতে বইছে নির্বাচনী আমেজ। ৭৪টি কারাগারে আজ হচ্ছে মক ভোট। এবারে নির্বাচনে পোস্টাল ব্যালটে গণভোট এবং জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন কারাবন্দীরা। ভোট দিতে সাবেক মন্ত্রী, এমপি, সচিব ও সরকারি কর্মকর্তা সহ প্রায় ৪০ জন ভিআইপি বন্দীর পাশাপাশি মোট ৫,৯৬০ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে সব ধরনের প্রস্তুতিও চূড়ান্ত করেছে কারা কর্তৃপক্ষ। কারাগারে ভোট উৎসব নিয়ে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৪ দেয়ালে আটক বন্দীদের মধ্যেও এনেছে উৎসবের আমেজ। কেন্দ্রীয় ও জেলা মিলে এবার ৭১টি কারাগারে হচ্ছে পোস্টাল ভোট। প্রায় ৮৪,০০০ কারাবন্দীর মধ্যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আবেদন করেছিলেন ৬,২৯০ জন। যাচাই বাছাই শেষে নিবন্ধিত হয়েছেন ৫,৯৬০ জন বন্দী। নিবন্ধিত কারাবন্দীদের মধ্যে পতিত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি ও প্রশাসনের আমলাসহ ৫৮ জন রয়েছেন। কারা সূত্র মতে ভোট দিতে নিবন্ধন করেছেন সাবেক মন্ত্রী শাহজাহান খান, আনিসুল হক, ডাক্তার এনামুর রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাদেক খান, আব্দুল আজিজ ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ অনেকেই। আইজি প্রিজন্স জানিয়েছেন, এজন্য ইসির নির্দেশনা অনুযায়ী কারাগারে তৈরি হয়েছে বুথ ও নজরদারি ব্যবস্থা। সাবেক মন্ত্রী, এমপিদের মধ্যে ৪০ জনের কিছু অধিক সংখ্যক তারা রেজিস্টার করেছেন। এছাড়া অন্যান্য হাই প্রোফাইল অনেক বন্দী আছেন, তারা রেজিস্টার করেছেন। কারাগারগুলোতে ওই ট্রেনিং খাম এবং ব্যালট এবং ওগুলো আমরা তাদের কাছে পাঠিয়ে দেবো এবং তারা এই এক্সারসাইজ মানে অ্যাকচুয়াল ভোটিংয়ের আগে তারা পুরো জিনিসটা কিন্তু হাতে কলমে দেখবে। প্রার্থীদের সম্পর্কে আমরা কিন্তু ওই যে নির্বাচন কমিশন আমাদেরকে একটা বুকলেট দেবেন পুরো ৩০০ আসনের, ওইটা আমরা কারাগারগুলোতে রাখবো। ৩ থেকে ৫ তারিখ এই ৩ দিনে আমরা ভোটিং কাস্টিংগুলো আমরা করব এবং ডেফিনেটলি এখানে হয়তোবা দেশি বিদেশি অবজারভাররা হয়তোবা সুযোগ পাবেন দেখার জন্য। শুধু তাই নয়, এবারের নির্বাচনে আরও এক ব্যতিক্রম। কারাগারে থেকে ভোটের লড়াইয়ে ২ এমপি প্রার্থী। গোপালগঞ্জ ১ আসন পেতে কারাগারে থেকেই ভোট করছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল এবং গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী কিবরিয়া মিয়া। আরপিও অনুসারে উনি এলিজেবল ক্যান্ডিডেট হয়েছেন। যেহেতু আমরা কারাগার থেকে যারা আগ্রহ প্রকাশ করেছেন প্রার্থী হওয়ার জন্য তাদেরকে আমরা ফ্যাসিলিটেট করেছি। তারা ডকুমেন্ট সাইন করে গিয়েছেন, ওকালতনামা অন্যান্য বিষয়গুলো সাইন করেছেন। নির্বাচন বিধি অনুসারে এটা বৈধ, যেহেতু তারা কনভিক্টেড না, তো নিয়ম অনুযায়ী করছেন এবং এটা বাট আপনি যদি প্রচারণার কথা বলেন কারাগারে বসে তার প্রচারণার সুযোগ নেই। ইচ্ছে থাকা সত্ত্বেও এনআইডি ও মোবাইল ফোন নম্বরজনিত সমস্যার কারণে পোস্টাল ভোটের জন্য অধিকাংশ কয়েদি সফলভাবে নিবন্ধন করতে পারেননি। আগামীতে এই কার্যক্রমে আরও বেশি বন্দীদের যুক্ত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। ৪,৫০০-এর অধিক কারা কর্মকর্তা কর্মচারী কিন্তু পোস্টাল ব্যালটের জন্য অপ্ট করেছে। তো আমি নিজেও পোস্টাল ব্যালটের জন্য অ্যাপ্লাই করেছি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজধানীর বিএফডিসিতে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মিজান শাহজাহানের রিপোর্ট।
প্রত্যেকটা শ্রেণীর মানুষ গুত্র সবাই একসাথে একই আদর্শে একই বাক্সে ভোট দিবে, সেটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আদর্শ। মানে স্পিকার, আড়াই দশকেরও বেশি সময় ধরে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে ডিবেট ফর ডেমোক্রেসি। সনাতনী থেকে সংসদীয় পদ্ধতির বিতর্ক, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে নতুন মাত্রা পেয়েছে আড়াই দশকের আয়োজন। হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, এই পদযাত্রা সহজ ছিল না। অনেক চড়াই উতরাই পার হয়ে টিকে আছে ডিবেট ফর ডেমোক্রেসি। গত পতিত আমলে ডিবেট ফর ডেমোক্রেসি যে অনবদ্যভাবে তাদের যে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছিল, এই যুক্তির চর্চার মাধ্যমে, মেধামনন চর্চার মাধ্যমে যে কথাগুলি বলবার চেষ্টা করেছিল, সেই কথাগুলোর মধ্যে অনেক বাধা বিপত্তি এসেছিল। মাঝে মাঝে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যেত, মাঝে মাঝে চালু হতো, মাঝে মাঝে গোয়েন্দা সংস্থার রোশানলে পড়তে হতো, মাঝে মাঝে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে রোশানলে পড়তে হতো। এরকম নানা চড়াই উতরে পেরিয়ে কিন্তু ডিবেট ফর ডেমোক্রেসি তাদের কার্যক্রম তারা দীর্ঘদিন থেকে চালিয়ে আসছে, এবং সেই কার্যক্রমের সবচেয়ে বড় শক্তি ছিল বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের শিক্ষকরা। আসন্ন জাতীয় সংসদ ও গণভোটকে সামনে রেখে গত 23 জানুয়ারি শুরু হয় এবারের নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা। উদ্বোধন করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর রওনক জাহান। ঘোষণা করছি। এরই মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে পর্যবেক্ষণ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন সহ আরও অনেকে। শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রচিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। এদিন গ্র্যান্ড ফাইনালে আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হলে প্রতিহিংসার রাজনীতির অবসান হবে শীর্ষক ছায়া সংসদে সরকারি ইডেন মহিলা কলেজ মুখোমুখি হবে স্টেট ইউনিভার্সিটির। চ্যাম্পিয়ন দল পাবে নগদ 2 লাখ, রানার আপ 1.5 লাখ, তৃতীয় স্থান অধিকারী দল 1 লাখ ও শ্রেষ্ঠ বক্তা পাবে 50,000 টাকা ও সম্মাননা। এরই মধ্যে তৃতীয় স্থান নিশ্চিত করেছে তেজগাঁও কলেজ। নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতাগুলো ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। মাছের ঘের দখল, অনুন্নত চিকিৎসা সেবা ও কাঁচা সড়ক সহ নানা ভোগান্তিতে বাগেরহাট 3 আসনের বাসিন্দারা। এখানকার ভোটাররা বলছেন, বিগত আমলে কোনো সরকারই তাদের এই সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেয়নি। তাই এবারে নির্বাচনে তারা একজন যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান, যিনি এসব সমস্যা সমাধানে কাজ করবেন। এহসানুল গৌরী সঞ্জনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। রামপাল ও মংলা উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট 3 আসন। এই আসনটিতে ইউনিয়ন রয়েছে 16টি। 2,66,884 জন ভোটারের এই আসনটির মানুষের প্রধান জীবিকার মাধ্যম হচ্ছে মৎস্য চাষ। তবে ক্ষমতাসীন দখলদারদের কাছে জিম্মি এখানকার মৎস্য চাষিরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, ক্ষমতা বদল হলেও এখানে বদলায়নি দখলদারিত্ব। বনদস্যুকে ফিরে আনতে পারবে, সন্ত্রাসী কমাতে পারবে, সাদাবাদ মুক্ত করতে পারবে, আমরা সেই ধরনের প্রার্থী চাচ্ছি। এখানে একজন সৎ, যোগ্য, শিক্ষিত, স্মার্ট প্রার্থী চাই। আমরা তো ভালো এমপি চাই, যাতে গরিব মানুষ যাতে আমরা আশ্রয় পাই। বাগেরহাট 3 আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদুল ইসলাম। মানবিক বাংলাদেশ করব বা সাম্যের বাংলাদেশ করব, বা বিএনপি প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবে না, এবং আমরা চেষ্টা করব সব দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এই জনগণটা করার জন্য। নির্বাচনী প্রচারণায় একটি দলের পক্ষ থেকে নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত প্রার্থী আব্দুল ওয়াদুদ শেখ। আমার স্ত্রী ইলেকশন ওয়ার্ক করতে এসে বাধার সম্মুখীন হচ্ছে, এবং সেখানে মাঝে মধ্যে দেখা যাচ্ছে তাকে বাধা দেওয়া হচ্ছে, অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। প্রোগ্রামে গেলে সেখানে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। ভোটাররা বলছেন, বিএনপি ও জামায়াত মনোনীত এই 2 প্রার্থীর মধ্যে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বাগেরহাট। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজধানী নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছেন সহকর্মী সাজ্জাদ জাহান।
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রাজধানীর বিভিন্ন নির্বাচন প্রচারণা প্রদক্ষিণ করেছি। আর মাত্র নির্বাচনের বাকি আছে 13 দিন। এই 13 দিনের সামনে রেখে নির্বাচনী প্রচারণা আমেজ জমে উঠেছে। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন এবং কি গ্যাসের যে সংকট রয়েছে সেই সংকট নিরসন, পাশাপাশি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি নতুন সমাজ গঠন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আর ভোটাররাও আশা করছেন আগামীতে যে নির্বাচিত হবে তিনি যেন এলাকার উন্নয়নের পাশাপাশি সামাজিক প্রেক্ষাপটের উন্নয়ন তুলে ধরেন। সেই সাথে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নাহিদ ইসলাম। এইখানে বিএনপির দানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন এম.এ. কাইয়ুম। এই নির্বাচনী প্রচারণায় নাহিদ ইসলাম আশ্বস্ত করছেন নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নের পাশাপাশি আগামীতে এই এলাকার ব্যাপক ভূমিকা পালন করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরবরাহ কমের অজুহাতে রাজধানীর সবজির বাজার চড়া। বেড়েছে ডিম ও মুরগির দাম। বিক্রেতারা বলছে নির্বাচনের কারণে বাজারে সরবরাহ যেমন কম তেমন ক্রেতাও কম। এর প্রভাব পড়েছে বাজারে। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। এই মুহূর্তে সিলেটের ওসমানী নগরে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আছি সিলেটের ওসমানী নগরের গোয়ালা বাজারে। ওসমানী নগর এবং বিশ্বনাথ উপজেলা নিয়ে গঠিত সিলেট 2 আসন। এই আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা। তিনি বলছেন ইলিয়াস আলী এই এলাকার মানুষকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করবেন যদি তিনি নির্বাচিত হন। তবে এই এলাকার যারা ভোটার রয়েছেন তারা বলছেন এই আসনে তিনি সহ আরও 5 জন প্রার্থী রয়েছেন। তবে ভোটাররা ধারণা করছেন এই আসনে জামাতের 11 দলীয় জোটের যিনি মনোনীত প্রার্থী রয়েছেন খেলাফত মজলিসের মুনতাসির আলী, তার সাথেই মূলত এই তাহসিনা রুশদি লুনার হাড্ডাহাড্ডি একটি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই এলাকার সাধারণ যারা ভোটার রয়েছেন তারা বলছেন এই এলাকার যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর বেহাল অবস্থা রয়েছে, সেগুলোর উন্নয়ন তারা চাচ্ছেন। একই সাথে শিক্ষা ব্যবস্থা এবং তারা চাচ্ছেন কর্মক্ষেত্রে যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় এমনটা প্রত্যাশা করছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। শেরপুরে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি আব্দুর রহিম বাদল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুর 1 আসনের শেরপুর পৌরসভার ঢাকুলাটি কামারিয়া মহল্লায়। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন 6 জন প্রার্থী। বর্তমানে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী থেকে সরে দাঁড়ানোয় প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 4 জনে। ভোটারদের সাথে কথা বলে আমি জেনেছি যে ভোটাররা বলেছেন যে আসলে মূলত এখানে 3মুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এখানে চান্সেলর প্রিয়াঙ্কা, শফিকুল ইসলাম মাসুদ এবং জামাতের আসলে রাষ্ট্রীয় 3মুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে তারা ধারণা করছেন। এবারে নির্বাচনে 3টি দাবি ভোটাররা প্রার্থীদের কাছে বলছেন, প্রার্থীরাও তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এই 3টি দাবি তারা নির্বাচিত হলে মানবেন। এই ছিল সর্বশেষ সালাম স্টিল ভোটের গাড়ির খবর শেরপুর থেকে। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দীর্ঘ 2.25 মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামুড়শি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মোট 1188 মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল সোনামুড়শি বন্দরে প্রবেশ করে। সোনামুড়শি স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ক্ষমতায় এলে বিএনপির সম অধিকারে বাংলাদেশ গড়বে। বগুড়ায় তারেক রহমান। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে যাবেন রংপুরের জনসভায়। রাজনীতি থেকে পরিবারতন্ত্রের ধারাকে এবার লাল কার্ড দেখানো হবে। ফেনী ও নোয়াখালী জনসভায় জামাতের আমির। ঘরে ও কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার। ছুটির দিনে রাজধানী সহ সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা। জনসংযোগ, মিছিল, মিটিং আর মাইকিং এর সরগরম পাড়া মহল্লা।
এবং দেশের কারাগারগুলোতে বইছে নির্বাচনী আমেজ। ৭৪টি কারাগারে আজ অনুষ্ঠিত হচ্ছে মক ভোট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।